সকাল ৭টা বাজতে না বাজতেই সরলা দেবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরেই তার লুচি এবং আলুর দম খেতে খুবই ইচ্ছা করে। তাই সরলা দেবীর নতুন বৌমার কাছে গিয়ে বলে, বৌমা, আমার লুচি আলুর দম খেতে খুব ইচ্ছা করছে, তুমি আজকে লুচি আর আলুর দম রান্না করো। অনেকদিন ধরে গরম গরম লুচি আর আলুর দম খাওয়া হয়নি, আমার জন্য কিন্তু বেশি করে লুচি বানাবে। কিন্তু মা, আমি তো আপনাদের সবার জন্য গরম গরম ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকালবেলা আলু ভাতে ঘি দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগবে। তাছাড়া আমাকে একটু পরে স্কুলের জন্য বেরোতে হবে, তাই এখন এতগুলো ভাত ফেলে লুচি করা সম্ভব নয়। আপনারা গরম ভাত খেয়ে নিন, ভালো লাগবে। এই সাত সকালবেলা ভাত খাবো? সকালবেলা আবার কেউ ভাত খায় নাকি? আমার সকালবেলা ভাত খেতে ভালো লাগে না। তুমি রান্না করার আগে আমাকে জিজ্ঞাসা করনি কেন? আরে, ভাত খাওয়া নিয়ে অসুবিধা কোথায়? হ্যাঁ, সকালবেলা ঘি দিয়ে গরম ভাত খেলে স্বাস্থ্য ভালো থাকবে। লুচি আলুর দম খেলে আপনাদের শরীর খারাপ করতে পারে। আমার তো গরম ভাত খেতে খুব ভালো লাগে, তাই আমি আপনাদের জন্য ভাত বানিয়েছি। এখন যদি আপনি বলেন ভাত খাবেন না, তাহলে আমি কি রান্না করা ভাতগুলো ফেলে দেব? শিখার কথা শুনে সরলা দেবী আর কিছু বলতে পারে না। কিছুক্ষণের মধ্যে পরিবারের বাকিরাও ঘুম থেকে উঠে খাবার টেবিলে আসে। কিন্তু শিখা যখন সবাইকে ভাত পরিবেশন করে, তখন সবাই নাক মুখ সিটকাতে শুরু করে। বৌদি, তুমি এই সাত সকালবেলা আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে ভাত খাওয়াচ্ছ? আমি ভাবলাম তুমি হয়তো ভালো কিছু রান্না করেছো, সেই জন্যই আমাদেরকে খেতে ডাকছো। এর থেকে ভালো আমি তো পাড়ার দোকান থেকে পরোটা খেয়ে আসতাম। সকালবেলা ভাত খেতে আমার একটু ইচ্ছে করছে না। এক কাজ করি, বাবা তো বাজারে গেছে, বাবাকে ফোন করে আমার জন্য পরোটা আনতে বলি। এই বলে সীমা তার বাবাকে ফোন করে পরোটা নিয়ে আসতে বলে। কিন্তু কিছুক্ষণ বাদে অনিমেষ বাবু বাড়িতে ঢুকে বলে, আজকে পুরো বাজার বন্ধ, কোনো সবজি বা মাছ পেলাম না, মিষ্টির দোকানগুলোও সব বন্ধ। দাও দেখি, বৌমা যা রান্না করেছে সেটাই খেতে হবে। আজকে তো পরোটা সবজি কিছুই পাওয়া গেল না। বাবার কথা শুনে সীমাকে বাধ্য হয়ে সকালবেলা ভাত খেতে হয়। বাড়ির বাকিরাও চুপচাপ ভাত খেয়ে নেয়। আসলে শিখা একজন নার্সারি স্কুলের শিক্ষিকা ছিল। নার্সারি স্কুলের ক্লাস যেহেতু অনেক সকালবেলাতেই শুরু হয়, তাই ঘুম থেকে উঠে রান্না করতে গেলে শিখার বড্ড বেশি বিরক্ত লাগে। বিয়ের আগেও শিখা স্কুলে যাওয়ার সময় সকালবেলা ভাত রান্না করে খেয়ে যেত। তাই এভাবে প্রত্যেক দিন সকালবেলা ভাত খেতে খেতে শিখার ভাত খেতে ভীষণই ভালো লেগে যায়। তাই সে প্রত্যেক দিন নিজের মতো করে ভাত রান্না করে খেয়ে স্কুলে চলে যায়। কিরে সীমা, এই সাত সকালবেলা কিছু না খেয়ে কলেজে যাচ্ছিস কেন? বাড়ি থেকে কিছু খেয়ে গেলে হতো না? বাইরে কি পাবি না পাবি তার কোনো ঠিক নেই। তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। এই সাত সকালবেলা বাড়িতে নিশ্চয়ই কিছু রান্না হয়নি। বাইরে অনেক কচুরি জিলিপির দোকান আছে, আমি ওখান থেকেই কিছু একটা খেয়ে নেব। কে বলেছে সকালবেলা রান্না হয়নি? আমি তোমাদের সবার জন্য গরম গরম ভাত, ডাল সিদ্ধ, ডিম ভাজা আর পেঁয়াজি রান্না করেছি। তুমি ভাত খেয়ে কলেজে যেতে পারো। শুধু শুধু রাস্তার কচুরি খেতে হবে না। সকালবেলা বাইরের কচুরি খেলে পেট খারাপ করবে। ওহ বৌদি, তুমি আবার সকালবেলা ভাত রান্না করেছো? সকালবেলা বাইরে কচুরি খেলে পেট খারাপ করবে, তাই তো? আর তুমি যে আমাদেরকে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 3 বেলা ভাত খাওয়াচ্ছ, তখন বুঝি আমাদের শরীর খারাপ করবে না? প্রত্যেক দিন ভাত খেলে আমাদের ওজন তো বাড়বেই, তার সাথে আমাদের সবার থাইরয়েড, কোলেস্টেরল, সুগার সমস্ত কিছু হয়ে যাবে। তুমি একজন শিক্ষিকা মানুষ, তোমার অন্তত নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা দরকার। সত্যি তোমাকে দেখে আমার খুব অবাক লাগে। এই বলে সীমা ভাত না খেয়েই কলেজে চলে যায়। অন্যদিকে পরিবারের বাকিরাও ভাত খেতে চায় না, কিন্তু সীমার তাতে কিছু যায় আসে না। সে নিজে রান্না করা ভাত খেয়ে এবং টিফিনে ভাত প্যাক করে স্কুলের জন্য বেরিয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটে। কিন্তু বেলা 10টা বাজতে না বাজতেই অনিমেষ বাবু এবং সরলা দেবীর ভীষণই খিদে পায়। তাই তারা বাধ্য হয়ে আবার ভাত খেয়ে নেয়। এভাবে কয়েকদিন কাটে। একদিন, আজকে আবার সকালবেলা ভাত রান্না করেছো বৌমা? সকাল 7টার সময় কি ভাত খেতে ভালো লাগে? অন্য কিছু বানাতে পারতে তো। আমাদের সকালবেলা ভাত খেতে একদম ভালো লাগে না। তোমার বিয়ের আগে আমরা চা, রুটি বা রুটি তরকারি খেতাম, বুঝেছো? ওটাই তো সব থেকে বড় ভুল বাবা। সকালবেলা চা রুটি খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমি অনলাইনে একটা আর্টিকেলে দেখেছিলাম, সকাল 7টার মধ্যে ঘি দিয়ে ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই তুমি আপনাদের সকালবেলা ভাত রান্না করে দিই। রুটি খাওয়া থেকে ভাত খাওয়া অনেক ভালো। আর রুটি আর ভাতে কিন্তু প্রায় সমান ক্যালোরি থাকে। আমি কিছু না জেনে আপনাদেরকে জোর করে ভাত খাওয়াচ্ছি না তো? শিখার কথা শুনে অনিমেষ বাবু আর কিছু বলতে পারে না।
এভাবেই শিখা প্রতিনিয়ত সবার সামনে মিথ্যা যুক্তি দেওয়ার চেষ্টা করে। এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে শিখা তার পরিবারের সবাইকে সকালবেলা ভাত রান্না করে খেতে দেয়। কিন্তু এভাবে প্রত্যেকদিন ভাত খাওয়ার ফলে সবার ওজন একটু একটু করে বাড়তে থাকে। একদিন সরলা দেবীর বোন সোনালী দেবী ফোন করে বলে, শোন, তোকে একটা কথা বলার ছিল। কালকে তোদের বাড়ির কাছের একটা সেন্টারে অনুপমের পরীক্ষার সিট পড়েছে। তাই ভাবছি আজকের রাতটা তোদের বাড়িতে কাটিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে অনুপমকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব। তোদের কোনো অসুবিধা নেই তো? আরে না না, আমাদের আবার কি অসুবিধা হবে? এখন তো আমার বাড়িতে বৌমা চলে এসেছে, তোরা নিশ্চিন্তে আসতে পারিস। এই শুনে সরলা দেবী সেদিন বিকালবেলাতেই দিদির বাড়িতে এসে উপস্থিত হয়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শিখা সবার জন্য ভাত রান্না করে নেয়। মা, আমি স্কুলের জন্য বেরোচ্ছি। আপনি মাসি শাশুড়ি আর ওনার ছেলেকে গরম গরম ভাত পরিবেশন করে দেবেন, কারণ ভাত ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু ঘি দিয়ে ভাত খেতে আর ইচ্ছে করবে না। আমি আজকে শুধু গরম ভাত রান্না করেছি, আপনারা ঘি দিয়ে খেয়ে নেবেন। শিখার কথা শুনে সরলা দেবী কিছু বলতে যাবে, তার আগেই শিখা ঝটপট স্কুলের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে সোনালী দেবী আশা করে আজকে নতুন বৌমা তাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু খাবার রান্না করেছে। কিন্তু সোনালী দেবী এবং তার ছেলে যখন খাবার খেতে বসে তখন তারা শুধুমাত্র ঘি ভাত ছাড়া অন্য কিছু দেখতে পায় না। কিরে, তোর বউ সকাল সকাল আমাদেরকে ঘি ভাত খেতে দিয়েছে? কোথায় ডিম টোস্ট, ডালপুরি, ঘুগনি, মিষ্টি, কলা, ম্যাঙ্গো জুস দেবে তা নয়, শুধুমাত্র ঘি ভাত খাওয়াচ্ছে। আমাদের বাড়িতে গেলে তো আমরা ব্রেকফাস্টে অনেক কিছুই রান্না করে খাওয়াই। আমরা তোদের বাড়িতে এসেছি বলে তোদের খুব অসুবিধা হচ্ছে, তাই না? এরকম ভাবে আমাদের অপমান না করলেই পারতিস। না না, সেটা নয়। আসলে বৌমা প্রত্যেক দিনই সকালবেলা আমাদের ভাত রান্না করে খাওয়ায়। আসলে আমার বৌমা চাকরি করতে যায় তো, তাই সকালে রান্না করার সময় পায় না। তোরা একটু অপেক্ষা কর, আমি তোদের জন্য বরং আলু পটলের তরকারি রান্না করে নিয়ে আসছি। থাক, তোদের ভাত তোরাই খা। আমাদের সকালবেলা ভাত খেতে ভালো লাগে না। সোজা কথা বলে দিলেই পারতিস যে আমাদের জন্য কিছু রান্না করতে পারবি না। আমরা তাহলে এখানে না এসে কোনো হোটেলেই থেকে যেতাম। এই বলে সোনালী দেবী রাগ করে অনুপমকে নিয়ে বাড়ি থেকে চলে যায়, যা দেখে সরলা দেবীর খুবই খারাপ লাগে। সেদিন যখন শিখা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখনই তার শাশুড়ি মা একেবারে রাগে ফেটে পড়ে। এই যে, তুমি কি আজকে ভালো কিছু রান্না করতে পারলে না? প্রত্যেক দিন সকালবেলা শুধু ভাত ভাত আর ভাত। আমার বোনেরা সকালবেলা ভাত খায় না। তুমি জানো আমার বোনের সামনে আমার কতটা মাথা নিচু হয়েছে? ওরা সকালবেলা কিছু না খেয়েই আমাকে অপমান করে বেরিয়ে গেল। এভাবেই সরলা দেবী শিখাকে খুবই বকাবকি করে, কিন্তু শিখার তাতে কিছু যায় আসে না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রুটি বা তরকারি জাতীয় কোনো খাবার রান্না করার মতো সময় শিখার হাতে থাকে না। এমন সময় শিখা তার ব্যাগ থেকে কয়েকটা 500 টাকার নোট বের করে শাশুড়ি মাকে দেখিয়ে বলে, এই যে দেখুন, সকালবেলা তাড়াতাড়ি করে ভাত রান্না করে যেতে পারি বলেই আমি এই নোটগুলো পাই। আপনাকে যদি সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে বাড়ির সকলের জন্য রান্না করে স্কুলে যেতে হতো তাহলে আপনি কি রান্না করতেন শুনি? আমার রান্না করার মতো অত সময় নেই। আমি প্রত্যেকদিন সকালবেলা ভাতই রান্না করব। তাছাড়া এমনিও আমার ভাত খেতে খুব ভালো লাগে। আপনার যদি এতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনি নিজের জন্য একটা রান্নার লোক রেখে দিতে পারেন। এই বলে শিখা নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন সৃজন তার মাকে বলে, মা, এই রোজ রোজ সকালবেলা ভাত খেতে আমার কিন্তু একটু ভালো লাগে না। আমার অফিসে কয়েকদিন বাদেই গরমে ছুটি পড়ে যাবে, তাই ভাবছি অন্য কোথাও থেকে বেরিয়ে আসি। তাহলে অন্তত কয়েকদিনের জন্য সকালবেলা শিখা রান্না করে ভাত খেতে হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমারও প্রত্যেকদিন সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না। প্রত্যেকদিন ভাত খেয়ে খেয়ে আমার শরীরটা কেমন যেন খারাপ করছে। নেহাত তোর বউ টাকা ইনকাম করে আনছে, তাই মুখে কিছু বলতে পারি না। কয়েকদিন আমরা যদি কোথাও বেড়াতে যাই তাহলে অন্তত ভাত খাওয়া থেকে আমরা মুক্তি পাবো। মায়ের কথা শুনে সৃজন সপরিবারে গোয়া যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলে। আর ট্রেনে করে গোয়া যেতে যেহেতু 2 দিন সময় লাগবে, তাই সৃজন এবং তার পরিবার ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সারবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু ট্রেনে 7 সকালবেলা শিখার ডাকে সবার ঘুম ভেঙে যায়।
কি গো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ভাতটা ঠান্ডা হয়ে যাবে তো। তোমাদের সবার জন্য আমি ট্রেনের মধ্যে ভাত রান্না করলাম, আর তোমরা পড়ে পড়ে ঘুমাচ্ছ। এই নাও, আমি ভাতের মধ্যে ঘি মিশিয়ে দিচ্ছি, সবাই তাড়াতাড়ি খেয়ে নাও। শিখার কথা শুনে সৃজন এবং তার পরিবার খুবই অবাক হয়, কারণ তারা ভাবতেও পারেনি শিখা ট্রেনের মধ্যে ভাত রান্না করে খাওয়াতে পারি। হাই রে, তুমি এখানে ভাত কিভাবে বানালে? আমরা ভাবলাম কয়েকদিন বেড়াতে যাচ্ছি, তাই এই কদিন আমরা অন্তত কিছুতেই ভাত খাবো না। প্রত্যেকদিন ভাত খেয়ে খেয়ে আমরা একেবারে বিরক্ত হয়ে গেছি। আসলে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে ভাত খেতে খেতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত খেতে পছন্দ করি। আমি তো বাড়ি থেকে আসার সময় একটা রাইস কুকার সঙ্গে করে এনেছিলাম। এই সকালবেলা ট্রেনের হাবিজাবি খাবার খাওয়া থেকে আপনারা আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে নিন, এতে কিন্তু আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। শিখার কথা শুনে তার পরিবারের কিছু করার থাকে না, তাই বাধ্য হয়ে সবাই ভাত খেতে শুরু করে। কিন্তু এমন সময় ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জাররা তাদেরকে ভাত খেতে দেখে ভীষণই হাসাহাসি করতে শুরু করে। আর সেই ট্রেনের বগিতেই বেশ কয়েকজন বিহারি ব্যক্তি উপস্থিত থাকে। তাদের মধ্যে একজন বলে, ये बंगाली लोगों ना भात को लेकर बहुत पगला गया है। आँख खोलते ही भात खा लेते हैं, किधर भी जाते हैं भात को साथ लेकर ही जाते हैं। ऐसा आदमी तो हमने जिंदगी में कभी नहीं देखा। সেই ব্যক্তির কথা শুনে আশেপাশের লোকেরা হেসে ওঠে। इसलिए तो ये लोग मुठिया गए हैं, इतना ज्यादा भात खाएंगे तो ऐसा हाल होना ही था ना। বিহারি লোকগুলোর মুখে এরকম হিন্দিতে অপমান শুনে শিখা খুবই রেগে যায়, তাই সে তখনই তাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এই যে, हम अपना भात खा रहे हैं, ठीक है, किसी का बाप का नहीं खा रहे, और हमारी मर्जी, हम किधर भात खाएंगे और किधर नहीं खाएंगे। हाँ, বড্ড বেশি অপমান করতে এসেছে। আমরা বাঙালি, আমরা ভাত খেতে ভালোবাসি, বুঝেছেন? শিখার কথা শুনে লোকগুলো চুপ করে যায়। কিন্তু শিখা যতই সেই লোকগুলোকে জবাব দিয়ে চুপ করিয়ে দিক না কেন, সে যখন তার পরিবারের সঙ্গে গোয়া বিচে পৌঁছায় তখন সে সেখানে রোগা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখতে পায়, যা দেখে শিখার খুবই খারাপ লাগে। কারণ শিখা লক্ষ্য করে তার স্বামী তাকে পাত্তা না দিয়ে গোয়ার সুন্দরী মেয়েদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, যা দেখে শিখা নিজের ভুল বুঝতে পারে। কারণ প্রত্যেকদিন ভাত খাওয়ার ফলে শিখার ওজন অনেকটাই বেড়ে যায়। তাই শিখা নিজেকে আয়নায় দেখে মনে মনে ভাবে, হয়তো ভাত খাওয়ার জন্যই আমার ওজনটা এত বেড়ে গেছে। ওই সুন্দর মহিলাদের সামনে আমাকে দেখতে কি বাজে লাগছে। ট্রেনের লোকগুলো ঠিকই বলছিল, বেশি ভাত খাওয়ার জন্যই আমার এই অবস্থা। কাল থেকে আমি আর সকালবেলা কখনো ভাত খাবো না। কয়েকদিন পর বাড়ি ফিরে গিয়ে শিখা আর সকালবেলা ভাত রান্না করে না। ভাতের বদলে শিখা এখন তার পরিবারকে সকালবেলা পাউরুটি, ডিম সিদ্ধ, ফল এবং জুস খেতে দেয়। এভাবে শিখার পরিবার সকালবেলা ভাত খাওয়ার হাত থেকে মুক্তি পায়। সুলেখা তার স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং তার 10 বছরের ছোট্ট মেয়ে প্রিয়াকে নিয়ে একটি শহরে থাকত। সুলেখা প্রচন্ড ভদ্র এবং নম্র ছিল। তার এই ভদ্রতা এবং নম্রতার সুযোগ তার শ্বশুরবাড়ির লোকজন ভালোভাবেই নিতে পারত। কেউ কখনো ভাবত না যে সুলেখা তাদের বাড়ির বউ, কাজের বউ নয়। এমনই একদিন সুলেখা তার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছে। এমন সময় তার শাশুড়ি মা মিনতি দেবী সেখানে আসে। মেয়েকে তৈরি করা হয়ে গেলে আমার ঘরে একটু এসো তো বৌমা। আমি আলমারি থেকে শাড়িগুলো বের তো করে ফেলেছি, আর ওগুলো ভাঁজ করে আলমারিতে রাখতে পারছি না ঠিকঠাক ভাবে। তুমি এসে সবকটা শাড়ি একটু ভাঁজ করে দিও তো। হ্যাঁ মা, আপনি যান, আমি এক্ষুনি যাচ্ছি। প্রিয়া তৈরি হয়ে গেছে, ওকে টিফিনটা দিয়ে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়ে আসছি। আবার টিফিন দেবে কেন? টিফিন বানাতে গেলে তো অনেক সময় লেগে যাবে। আমি বিজয়কে বলে দিচ্ছি, ও যেন বাইরে থেকে একটা কেক অথবা বিস্কুট কিছু একটা কিনে প্রিয়াকে দিয়ে দেয়। তুমি তাড়াতাড়ি আমার ঘরে এসো। আমি কেক বিস্কুট খাবো না। মা আমাকে বলেছিল আজকে লুচি তরকারি করে দেবে, আমি লুচিই খাবো। মা তোমার ঘরে পরে যাবে, আগে মা আমার জন্য লুচি বানাবে। আমি আজকে লুচি খাবো খাবো খাবো। প্রিয়া সুলেখাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও সুলেখা প্রিয়ার কোনো কথাই শোনে না। সুলেখা নিজের শাশুড়ি মায়ের ঘরে চলে যায় মিনতি দেবীর আলমারি গুছিয়ে দেওয়ার জন্য। প্রিয়া খুবই ছোট্ট ছিল, সে বুঝে উঠতে পারত না
তার মায়ের কি এমন বাধ্যতা আছে যার জন্য তার মাকে এভাবে তার ঠাকুমা এবং দাদুর কাজের লোক হয়ে দিন কাটাতে হচ্ছে। এই ঘটনা প্রিয়া প্রায় প্রত্যেক দিনই দেখে, কিন্তু সে ছোট তাই তার কিছু বলার মতো থাকে না, আর নাইবা তার কথা কেউ শোনে। এভাবেই প্রিয়ার মনের ভেতর প্রশ্নের ভান্ডার যেন জমতেই থাকে। প্রত্যেক দিন তার দাদু ঠাকুমাকে একটু একটু করে তার অপছন্দ হতে থাকে। এমনই একদিন, আমার গাড়িটা খুব নোংরা হয়ে গেছে বৌমা, তুমি তাড়াতাড়ি একটুখানি গাড়িটা পরিষ্কার করে দিও তো। আমি আধ ঘন্টা পরেই বেরোবো। এত নোংরা গাড়ি নিয়ে বন্ধু বান্ধবদের মাঝে গেলে অপমান হয়ে যাব। কিন্তু মা তো এখন আমাকে পড়াচ্ছে দাদু। কালকে আমার বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা নিয়ে আমার খুব ভয় লাগে। এত কঠিন কঠিন শব্দ, মাকে ছাড়া আমি একা পড়তেই পারবো না। বাবা, একটু কাজ করতে বলেছি বলে মেয়েকে দিয়ে এতগুলো কথা বলিয়ে দিলে। ভালোই তো ট্রেনিং দিয়ে রেখেছো দেখছি। এক্ষুনি দাদুর কাছে সরি বলো প্রিয়া। এভাবে কেউ বড়দের সঙ্গে কথা বলে? আপনি একদম চিন্তা করবেন না বাবা, আপনি ঘরে গিয়ে বসুন। আমি এক্ষুনি আপনার গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। আপনার বেরোনোর আগেই হয়ে যাবে। সুলেখার কথা শেষ হতে না হতেই তার শাশুড়ি মা মিনতি দেবীও সেখানে চলে আসে। গাড়ি পরিষ্কার করার আগে আমাকে একটু কড়া করে আদা দিয়ে চা বানিয়ে দাও। মাথাটা প্রচন্ড ধরেছে। চাটা খেয়ে একটু বিশ্রাম নেব, তারপরে তুমি যা বাকি কাজ আছে সেগুলো করো। কিন্তু মা, এখন চা করতে গেলে তো আধ ঘন্টার মধ্যে আমি বাবার গাড়িটা পরিষ্কার করতে পারবো না। আপনি একটু ধৈর্য ধরুন। আমি প্রিয়াকে বলছি ততক্ষণ আপনার মাথা টিপে দিতে। বাবার গাড়িটা পরিষ্কার করে দিই, আমি আপনাকে চাটা বানিয়ে দেবো। তারপর এসব অজুহাত না দিয়ে মেয়েটাকেও তো একটু কাজ বাজ শেখাতে পারো। যদি ওকে চা বানানোটা শিখিয়ে দিতে তাহলে আমাকে আধ ঘন্টা অপেক্ষা করতে হতো না। যত সব বাহানা। আমি তো ছোট ঠাম্মি, ছোটটা কি রান্নাঘরে যায়? আমার হাত পুড়ে গেলে আমি কালকে পরীক্ষা দেব কি করে? তোর মতো বয়সে আগেকার দিনের মেয়েদের বিয়ে হয়ে যেত। আমার নিজের মায়েরই তো 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। ওইটুকু বয়সে এসে আমার মা যখন পুরো সংসার সামলাতে পেরেছিল, তখন তুই 10 বছর বয়সের হয়ে ঠাকুমাকে একটু চা বানিয়ে দিতে পারবি না? এই বলে মিনতি দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। সুলেখা চায়ের জল গরম বসিয়ে বালতি ভর্তি জল নিয়ে তার শ্বশুর মশাইয়ের গাড়ি পরিষ্কার করতে চলে যায়। গাড়ি অর্ধেক পরিষ্কার করেই সে আবার রান্নাঘরে ছুটে আসে চা করার জন্য। সে তার শাশুড়ি মাকে চা দিয়েই আবার ছুটে যায় গাড়ি পরিষ্কার করতে। এরকম ঘটনা সুলেখার জীবনে প্রায় প্রত্যেক দিনেরই ব্যাপার ছিল। সুলেখা হাঁপিয়ে গেলেও তার মুখে সবসময় একগাল হাসি লেগে থাকতো। সেই জন্যই বিজয় অফিস থেকে ফিরে বুঝতেই পারতো না সুলেখার উপর দিয়ে সারাদিন কি কি বয়ে যায়। তোমার চোখ মুখ এরকম শুকিয়ে যাচ্ছে কেন বলো তো? কিসের এত চিন্তা তোমার? তোমার বাবা তো এখন সুস্থই আছেন। এখন তো অন্তত শান্তি করে খাও, ঘুমাও। এরকম ভাবে নিজের শরীরের অযত্ন করতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে তো। সারাদিন তো শুয়ে বসেই থাকি, আর কত শুয়ে বসে থাকবো বলো? আমার বোধহয় বয়সের কারণে ওরকম চোখের তলায় কালি পড়ছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বলো আজকে রাত্রিবেলা কি খাবে? আজকে আমার খুব বিরিয়ানি আর চিকেন চাপ খেতে ইচ্ছে করছে। তুমি বরং ওটাই বানাও। যতক্ষণ তুমি রান্না করবে ততক্ষণ আমি একটু বিশ্রামও নিয়ে নেব। অফিসে সারাদিন একভাবে চেয়ারে বসে বসে পা পিঠ একেবারে ব্যথা হয়ে যায়। ছোট্ট প্রিয়া তার বাবা মায়ের মাঝখানে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিকে সে দেখে তার বাবা বলছে চেয়ারে বসে বসে তার পিঠ ব্যথা হয়ে গেছে, অন্যদিকে তার মা সারাদিন এত কাজ করেও বলছে সে নাকি সারাদিন শুয়ে বসে থাকে। প্রিয়া একবার তার বাবার দিকে তাকায়, একবার তার মায়ের দিকে তাকায়। বিজয় ফ্রেশ হতে বাথরুমে চলে গেলে প্রিয়ার মনে জমে থাকা যত প্রশ্ন সে তার মাকে করতে থাকে। মা, তুমি বাবাকে মিথ্যা কথা কেন বললে? তুমি বাবাকে কেন বললে না যে ঠাম্মি আর দাদু তোমাকে দিয়ে অনেক কাজ করায়? তুমি তো বিশ্রাম করতেই পারো না। তুমি তো বলেছো কাউকে মিথ্যা কথা বলতে নেই, তাহলে তুমি নিজেই মিথ্যা কথা কেন বলছো? আসতে বল, তোর বাবা বাথরুম থেকে শুনতে পেলে কি ভাববে? তোর কাছে যদি কেউ আমার নামে নিন্দা করে বা বাবার নামে নিন্দা করে তাহলে কি তোর শুনতে ভালো লাগবে? লাগবে না তো। তাহলে তোর বাবার কাছে যদি আমি দাদু আর ঠাম্মার নামে নিন্দা করি তাহলে কি শুনতে ভালো লাগবে? প্রিয়ার আর কিছু বলার থাকে না। সে নিজের মতো পড়তে বসে পড়ে আর সুলেখাও রান্নাঘরে চলে যায় বিরিয়ানি এবং চিকেন চাপ বানাতে। সে রান্না করছে এমন সময় তার শ্বশুর মশাই সেখানে এসে বলে, এত তেল ঝাল মশলার গন্ধ পেয়ে রান্নাঘরে আসতেই হলো। আমার পেটটা আজকে ভালো নেই বুঝলে। আমি এইসব জিনিস খাবো না। আমার জন্য বরং একটু হালকা করে কিছু বানিয়ে দাও। অল্প একটু নরম নরম ভাত আর মাছের পাতলা ঝোল দিও বরং। আর তোমার শাশুড়ি মাও তাই খাবেন। এখন তো দুটো ওভেনে দুটো রান্না বসানো। এই দুটো না নামানো পর্যন্ত আমি তো ভাত মাছের ঝোল বসাতে পারবো না বাবা। ডিনার করতে একটু দেরি হলে আপনার অসুবিধা হবে না তো? শুনলে আমার পেটটা খারাপ বললাম, তারপরেও জিজ্ঞাসা করছো দেরি করলে অসুবিধা হবে কিনা? ডিনার করার পরে আমাকে রাত্রে তো ওষুধ খেতে হয়। এই বয়সে বেশি রাত করে ডিনার করে কি মানাই?
কিন্তু এই মুহূর্তে আমি কোথায় কি রান্না করব কিছুই তো বুঝতে পারছি না। আমি অন্তত একটা খাবার গ্যাস থেকে নামিয়ে দিই, তারপর না হয় আপনাকে আপনার ডিনারটা বানিয়ে দেব। হঠাৎ সেখানে মিনতি দেবী এসে বলে, তোমার ঘরে একটা ইন্ডাকশন ওভেন রাখা আছে না, যেটা তোমাদের আগের বার বিবাহ বার্ষিকীতে তোমার মাসিরা গিফট করেছিল? ওটাতে রান্না করো, ওটা তো ব্যবহার করাই হয় না। এই বলে গৌতম বাবু আর মিনতি দেবী দুজনেই সেখান থেকে চলে যায়। সুলেখা একবার গ্যাস ওভেনে রাখা বিরিয়ানি রান্না করে এবং একবার ইন্ডাকশন ওভেনে মাছ ও ভাত রান্না করে। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। তার মনে হয় সে যদি তার মাকে একটু সাহায্য করতে পারত তাহলে হয়তো তার মায়ের এতটা কষ্ট হতো না। প্রিয়া মাঝে মাঝে তার মাকে জিজ্ঞাসা করে সে আসলেই এই বাড়ির কাজের লোক কিনা। এভাবে দিন বদলায়, মাস বদলায়, কিন্তু সুলেখার অবস্থার কোনো পরিবর্তন হয় না। সে আগেও যেভাবে কাজের লোকের মতো কাজ করতে থাকতো এখনো তাই করে। এরই মধ্যে একদিন সুলেখা শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে তাদের এক আত্মীয় আসে। বৌমা, আজকে তোমার মাসি শাশুড়ি মা বাড়িতে এসেছেন। আমি চাই তুমি ওনার জন্য ভালো করে কিছু রান্না করো। তার আগে আমাদের জন্য একটু চা আর সিঙ্গারা বানিয়ে নিয়ে এসো তো। সিঙ্গারাগুলো যেন আবার বাইরে থেকে কিনে এনো না, বাইরের সিঙ্গারা খেলেই আমার আবার অম্বল হবে। না না মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি তো জানি বাইরে সিঙ্গারা খেলে আপনার শরীর খারাপ করে। আমি এক্ষুনি আপনাদের জন্য চা আর সিঙ্গারা বানিয়ে নিয়ে আসছি, তারপর মাসিমণির জন্য ভালো করে দুপুরের রান্নাটা করে নেব। তার আগে কিন্তু ঘরগুলো ভালো করে মুছে নিও। আমার বোনের আবার ডাস্ট অ্যালার্জি আছে, একটু ধুলোবালি নাকে গেলেই সারাদিন হাসতে থাকবে। এইভাবে মিনতি দেবী সুলেখাকে একের পর এক অর্ডার করতেই থাকে। মিনতি দেবীর বোন বীণা দেবী এই সমস্ত কিছু দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। বাবা রে, এতগুলো কাজ তোর বৌমা একাই করবে? তোদের বাড়িতে কি আর আগের মতো কোনো কাজের লোক নেই? এত পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে এভাবে বাড়িতে কাজের বউ হয়ে আছে? কি জাদুতে আটকে রেখেছিস? আমার বৌমা তো একটা ফোঁটাও এমন নয়। সুযোগের সদ্ব্যবহার করছি। এই যা, কয়েক বছর আগে বৌমার বাবার খুব শরীর খারাপ করেছিল। হার্টের অবস্থা এতটাই খারাপ ছিল যে বুকে প্রেসমেকার বসাতে হয়েছে। ওই প্রেসমেকার বসানোর টাকাটা আমি দিয়েছিলাম। তারপর থেকেই বৌমা এরকম আমাদের কাজের লোক হয়ে গেছে। যা বলি মুখ বুঝে তাই শোনে। প্রেসমেকার বসাতে তো অনেকগুলো টাকা লাগে। তোর মতো কিপটা মানুষের হাত থেকে অত টাকা বের হলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর নিজের বুকের সমস্যা হলে তুই প্রেসমেকার বসাতে অত টাকা খরচা করতিস না, আর তোর বৌমার বাবাকে তুই অতগুলো টাকা দিলি? এমনি এমনি দিয়েছি নাকি? বৌমার ভাই তখন সবে সবে চাকরিতে ঢুকেছিল, তাই ওর কাছে সেই মুহূর্তে কোনো টাকা ছিল না। ও আমাদের থেকে 5 লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিল। এখন প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা শোধ করে দেয়। ও নিজেই বলেছে আমরা যেন ওর দিদিকে এসব কিছু না জানাই, তাই আমরা জানাইনি। আর আমাদের জন্য বৌমার বাবা সুস্থ হয়েছে ভেবে কৃতজ্ঞতার খাতিরে বৌমা আমাদের সব কথা শুনে কাজ করে। একেবারে বৌমাকে কাজের বউ বানিয়ে ফেলেছি। এই বলে তারা দুই বোন খুবই হাসাহাসি করতে থাকে। ওদিকে সুলেখা মাথার ঘাম পায়ে ফেলে সবার জন্য এত এত রান্না করতে থাকে। প্রিয়া বারে বারে তার মায়ের কাছে গিয়ে তাকে পড়াতে বসানোর জন্য বলে, কিন্তু সুলেখার প্রিয়ার দিকে তাকানোর সময় হয় না। তাই সুলেখা তার ফোনটা প্রিয়ার হাতে দেয় প্রিয়াকে ব্যস্ত রাখার জন্য। এইভাবে আরো কয়েকদিন কাটে। এরই মধ্যে ঘটে যায় আরো একটা বড় সমস্যা। হঠাৎ করে প্রিয়ার খুবই জ্বর হয়। সারা রাত জেগে জেগে সুলেখা প্রিয়ার সেবা করতে থাকে। ভোরবেলার দিকে প্রিয়া ঘুমিয়ে পড়লে সুলেখারও চোখ লেগে আসে। কি হলো বৌমা, 7টা বাজতে চললো, এখনো তুমি ঘুম থেকে উঠলে না? তোমার শ্বশুর মশাই আর বিজয় দুজনেই যে 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় সে কথা তোমার মনে আছে? ওদের চা জল খাবার কখন করবে? কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি মা। প্রিয়ার রাত্রিবেলা খুব জ্বর বেড়ে গিয়েছিল। এই 6টার সময় বোধহয় ঘুমিয়েছে, আর তখনও আমি একটু ঘুমিয়ে পড়েছি। আজকে চা জল খাবারটা আপনি করে নিতে পারবেন? দুপুরেরটা না হয় আবার আমিই করব। আমি রান্নাঘরে যাব? তোমার এত সাহস? তোমার বাবা চিকিৎসার খরচাও করব, আবার তোমার সেবা করে রান্নাও করব আমি? এই দিন দেখার জন্য বোধহয় উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছিল। না না, এভাবে বলবেন না। ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি। আর হ্যাঁ, ভাইয়ের এই মাসের কিস্তির টাকাটা আমি আপনাকে দেব। ভাইয়ের এই মাসে একটু খরচা হয়েছে, তাইও দিতে পারবে না। টাকা দেবে মানে? কিসের টাকা? কি বলছো তুমি? আমার বাবা চিকিৎসার জন্য যে 5 লক্ষ টাকা দিয়েছিলেন তার কিস্তি হিসেবে আমার ভাই প্রত্যেক মাসে যে আপনাকে টাকা পাঠায় সেটার কথাই বলছি। এই মাসের কিস্তির টাকাটা আমি আমার জমানো টাকা থেকে দেব। কিন্তু তুমি কিভাবে জানলে এসব? আমি তো তোমাকে কখনো কিছু বলিনি। আমাকে প্রিয়া বলেছে মা।
শুধু যে ও বলেছে তাই নয়, সেদিন আপনার আর মাসিমণির কথা সবটাই আমি ভিডিওতে দেখেছি। প্রিয়া আমার ফোন নিয়ে খেলতে খেলতে কখন যে আপনাদের ভিডিও করেছিল ও নিজেই জানে না। আর আরেকটা কথা শুনে রাখুন মা, আমি আপনাদের উপর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আপনাদের জন্য এভাবে কাজ কখনোই করি না। আমি আপনাদের আমার নিজের বাবা মা ভেবে আপনাদের সমস্ত কথা আর উপদেশগুলো মানার চেষ্টা করি, আর এগুলো আমার অন্যতম কর্তব্য বলেও মনে করি। সেই জন্যই আপনাদের সমস্ত কাজ মুখ বুঝে করি। এতদিন পরেও আপনারা আমাকে চিনলেন না, এটা ভেবেই আমার অবাক লাগছে। সুলেখার কথা শুনে মিনতি দেবী খুবই লজ্জায় পড়ে। বিজয় যে কখন ঘরে এসে তাদের সমস্ত কথাই শুনছিল তারা সেটা কেউ খেয়ালই করে না। সব কথা শুনে বিজয় তার মায়ের হয়ে সুলেখার কাছে ক্ষমা চায়। মিনতি দেবী মুখোমুখি ক্ষমা না চাইলেও সে সুলেখাকে আর আগের মতো খাটায় না। সুলেখা প্রিয়ার দেখাশোনা করে আর মিনতি দেবী ঘরের সমস্ত কাজে সুলেখাকে সাহায্য করে। মিনতি দেবী সুলেখাকে মাঝে মাঝে চা জল খাবারও বানিয়ে এনে দেয়। এই ঘটনায় সুলেখা যেমন খুশি হয় তার থেকে বেশি খুশি হয় তার মেয়ে প্রিয়া। আমি ঠিক জানতাম একদিন ঠাম্মি বুঝতে পারবে তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ির কাজের বউ না।